দ্রুত নির্ভুল লক্ষ্যে অব্যর্থ আঘাত। ৯টা জঙ্গি ঘাঁটি চুরমার হতে লেগেছে মাত্র ২৩ মিনিট। ভুল শোনেননি, ২৩ মিনিট। মাত্র ৩ ঘন্টার মধ্যে একটা দুটো নয়, পাকিস্তানের ১১টা গুরুত্বপূর্ণ সেনাঘাঁটি প্রায় ধ্বংসের মুখোমুখি। ঠিক এভাবেই আকাশ চিরে নেমে আসা ভারতীয় সেনাবাহিনীর একের পর এক অগ্নিবাণে কেঁপে গেছে পাকিস্তান। এ নিয়ে আজ আমাদের সঙ্গে সরাসরি এই অনুষ্ঠানে কথা বলবেন ভারতের প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা। তবে তার কাছে যাওয়ার আগে আমি শুরুতেই আপনাদের দেখিয়ে নেব যে অপারেশন সিঁদুরের সাফল্যের ঠিক কোন ছবিটা তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত আমাদের হাতে উঠে আসছে। দেখুন, দেশে জঙ্গি হামলা হলে কিভাবে, কোন পথে, কতটা গভীরে গিয়ে ভারত প্রত্যাঘাত করতে পারে তা পাকিস্তান সহ গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে জৈশ, লস্কর সহ জঙ্গি গোষ্ঠীর হেডকোয়ার্টার্স, ট্রেনিং সেন্টার, লঞ্চ প্যাড গুড়িয়ে দেওয়া থেকে শুরু করে অপারেশন সিঁদুরে মাত্র ৩ ঘন্টায় পাকিস্তানের ১১টি সামরিক ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারত। অপারেশন সিঁদুরের সাফল্য এভাবেই কেন্দ্রীয় সরকারের সূত্রের তরফে তুলে ধরা হয়েছে। জানানো হয়েছে এই প্রথমবার কোনো দেশ পরমাণু শক্তিধর কোনো দেশের এয়ারবেসে সফলভাবে আঘাত এনেছে। যেখানে পাকিস্তানের F-16, JF-17 এর মতো ফাইটার জেট রাখা হয়, সেখানে সুনির্দিষ্টভাবে আঘাত আনা হয়েছে। একাধিক যুদ্ধ বিমান, ফাইটার জেট ধ্বংস করা হয়েছে। পাকিস্তান বায়ুসেনার প্রায় ২০% পরিকাঠামোই ধ্বংস করে দিয়েছে বায়ুসেনা। স্কোয়াড্রন লিডার উসমান ইউসুফ সহ ৫০-এর উপরে পাকিস্তানি সেনা নিহত হয়েছে শুধু বোলারি এয়ারবেসেই। চীনের দেওয়া এয়ার ডিফেন্সকে এড়িয়ে এবং জ্যাম করে ২৩ মিনিটের মিশনে রাফাল, স্ক্যাল্প মিসাইল এবং হ্যামার বম ভারতের প্রযুক্তিগত ক্ষমতা দেখিয়ে দিয়েছে। ৭ই মে পাকিস্তানের ওপর আঘাত হানতে সুপারসনিক মিসাইল ব্রহ্মোস ব্যবহার করা হয়। ওই দিনের রাফাল যুদ্ধ বিমান দিয়েও পাকিস্তানকে নাস্তানাবুদ করে বায়ুসেনা। In a swift, coordinated, calibrated attack, we struck his air bases, command centers, military infrastructure, air defense systems across the entire Western Front. বিস্ফোরণের জেরে কোথাও পাকিস্তানের এয়ারবেসের রানওয়েতে বিশাল গর্ত হয়েছে, কোথাও আঘাত হানা হয়েছে অস্ত্র ভাণ্ডারে। পাকিস্তানের তরফে জানানো হয়েছিল ৬ এবং ৭ই মের মধ্যবর্তী রাতে ভারত যে আঘাত হেনেছিল তাতে পাকিস্তানি সেনাবাহিনীর ১১ জন সদস্য নিহত হয়েছেন। বর্তমানে সেই সংখ্যা বেড়ে ১৩ হয়েছে। পাল্টা ভারতকে আঘাত করার কম চেষ্টা করেনি পাকিস্তানও, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে তারা। S-400 ছাড়াও ভারতের আকাশসীমাকে সুরক্ষিত করতে ব্যবহার করা হয় পিচোরা, OSA-AK সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম এবং লো লেভেল এয়ার ডিফেন্স গান। पहलगाम तक पाप का ये घड़ा भर चुका था। हमें पूरा अंदेशा था कि पाकिस्तान का वार भी बॉर्डर के उस पार से ही होगा। इसलिए हमने अपनी एयर डिफेंस की पूरी तैयारी पहले से ही कर ली थी। এছাড়াও কামাল দেখিয়েছে ডিআরডিওর তৈরি সারফেস টু এয়ার মিসাইল আকাশ। ভূমি থেকে আকাশে উড়ে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এই মিসাইল। ৪৫ কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম আকাশ। ধ্বংস করে দিতে পারে শত্রুপক্ষের এয়ার টু সারফেস, অর্থাৎ আকাশ থেকে ভূমির দিকে ছুটে আসা মিসাইল। এমনকি যুদ্ধ বিমান ও ক্রুজ মিসাইল ধ্বংস করে দিতে পারে আকাশ। পাকিস্তানকে কুপকাত করার এই আবহেই মঙ্গলবার কাউন্টার ড্রোন সিস্টেম ভার্গবাস্ত্র সফল পরীক্ষা হলো উড়িষ্যার গোপালপুরে। তৈরি করেছে সোলার ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস লিমিটেড। ভার্গবাস্ত্র হলো হার্ড কিল সিস্টেম। এক্ষেত্রে কাউন্টার ড্রোন সিস্টেম থেকে ছোড়া হয় মাইক্রো রকেট। ঝাঁকে ঝাঁকে ড্রোনের মোকাবিলায় সক্ষম এই কাউন্টার ড্রোন সিস্টেম পাকিস্তানকে জব্দ করার পর বুধবার বহরার নতুন ভিডিও পোস্ট করেছে ভারতীয় নৌবাহিনীও। বুধবার গুজরাটে ফরওয়ার্ড এয়ারফিল্ড পরিদর্শন করেন সাউথ ওয়েস্টার্ন কমান্ডের EOC ইনচার্জ এয়ার মার্শাল নাগেশ কাপুর। এবিপি আনন্দ। দেখুন, অপারেশন সিঁদুর নিঃসন্দেহে ভারতের সামরিক দক্ষতার একটা মাইলস্টোন হয়ে থাকবে। গোটা বিশ্বকে আমাদের বায়ুসেনা দেখিয়ে দিল যে নাশকতার বিরুদ্ধে আমরা কতদূর গিয়ে প্রত্যাঘাত আনতে পারি। আর এই অপারেশন আরও একবার বুঝিয়ে দিল কেন ভারতের বায়ুসেনাকে পৃথিবীর অন্যতম সেরাদের মধ্যে ধরা হয়। তবে এই অভিযানের সাফল্যের পাশাপাশি কোথায় কোথায় খামতি রয়ে গেল সেই প্রশ্ন নিঃসন্দেহে উঠবে এই অনুষ্ঠানে। আমি শুরুতেই সরাসরি চলে যাব দেশের প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহার কাছে। স্বাগত আপনাকে স্টুডিওতে।
আমি প্রথমেই যেটা জানতে চাইবো সেটা হচ্ছে ঘটনাবহুল 3 দিনের এই যুদ্ধে নায়ক বা হিরোজ অফ দ্য ওয়ার যদি বলা যায়, আমি দেখছিলাম প্রত্যেকে, সেটা আমি বায়ুসেনার অফিসার বলি, সমরাস্ত্র বলি বা প্রযুক্তি বলি, কোনো না কোনোভাবে আপনার সময়, আপনার আমলে, অর্থাৎ আপনি যখন বায়ুসেনা প্রধান ছিলেন সেই সময় যুক্ত আছে। এই রাফালের কথা এই আগের প্রতিবেদনে আমরা দেখালাম, আপনার সময় আপনি সম্ভবত প্রথম ওটা টেস্ট ফ্লাই করেন এবং তারপর আপনার সবুজ সংকেতে ভারত সরকার কেনে। শো স্টপার বলে গতকাল আমরা বিস্তারিত আলোচনা করেছি সেই S-400, সেটাও তৎকালীন, আমার যদি খুব ভুল না বলে থাকি, ভুল বদলে আপনি নিঃসন্দেহে আমায় শুধরে দেবেন, যে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্করকে আপনি বলেন যে ভারতের এই মুহূর্তে এই ধরনের S-400 ধরনের একটা প্রযুক্তি দরকার, তারপর সেটা ভারত কেনে। এবং তৃতীয়, আমি দেখছিলাম যে 2015 সালের 10ই জুলাই আপনার হাতে আনুষ্ঠানিকভাবে আকাশ বা আকাশ তীর তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর তুলে দেন। আমার আপনার কাছে প্রথম প্রশ্ন থাকবে যে এখনো পর্যন্ত পাকিস্তানকে পর্যদস্ত করার ক্ষেত্রে এই 3.5 দিনে ভারত ঠিক কতটা সফল হয়েছে? এই যে অপারেশনটা হলো শুধু সন্ত্রাসবাদদের বিরুদ্ধে নয়, পাকিস্তানের ডিফেন্স ফোর্সেস, বিশেষ করে পাকিস্তান এয়ারফোর্সের বিরুদ্ধে যে সংঘর্ষটা হলো, তাতে আমাদের যে সাকসেস আমরা যা পেয়েছি এটা অসাধারণ সাকসেস। তুমি যেমন জানতে চেয়েছিলে যে আমার সময় কিছু কিছু ভালো ভালো সিস্টেম ইন্ডাকশন হয়েছিল আমাদের এয়ারফোর্সে, যেমন কি রাফাল যুদ্ধজাহাজ, এটা তো 4.5 জেনারেশন একদম মডার্ন যুদ্ধজাহাজ ফ্রান্স থেকে কেনা হয়েছিল। যদিও আমাদের 126 জাহাজের দরকার ছিল, কিন্তু আমরা মাত্র 36 ফাইটার প্লেনস তখন গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ডিলে আমরা কিনি, কিন্তু বাকিটাও আমাদের দরকার, সেটা অবশ্য গভর্নমেন্ট আমার মনে হয় কনসিডার করবে এখন। তারপরে আমার মনে আছে ওই সময়ে যে S-400 লং রেঞ্জ মিসাইল সিস্টেম আমাদের দরকার ছিল, সেই জন্যে আমরা এয়ার হেডকোয়ার্টার্সের এই বিষয়ে চর্চা করে আমাদের তৎকালীন রক্ষামন্ত্রী শ্রী মনোহর পারিক্করকে আমি কনভিন্স করতে পেরেছিলাম যে এই সিস্টেম দরকার। উনি অত্যন্ত মানে ইচ্ছের সঙ্গে এই 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 প্রপোজাল অ্যাকসেপ্ট করেন এবং আমাদের সিসিএস থেকে ক্লিয়ার করে 5টা সিস্টেম কেনবার আমরা পারমিশন পাই। আর এখন তো 3টে সিস্টেম অলরেডি অপারেশনাল আছে, আমরা দেখলাম তাদের সাফল্য। তাছাড়াও আরও একটা জিনিস আমাদের খুব ইম্পর্ট্যান্ট, তুমি বলছিলে যে আমাদের এয়ার ডিফেন্স নেটওয়ার্ক, যেটা কিনা আমি বলবো যে নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ারের জন্য যে প্রচেষ্টা চলছিল প্রায় 20 বছর ধরে, 2005-06 থেকে 3টে সার্ভিস, এয়ারফোর্স, আর্মি, নেভি মিলে 3টে প্রজেক্ট একসঙ্গে একই ভেন্ডার ভারত ইলেকট্রনিক্স লিমিটেড BEL এর সঙ্গে কাজ করে বিশাল একটা আমাদের এয়ার ডিফেন্স নেটওয়ার্ক তৈরি হয়। সে বিষয়ে আমি একটু পরে বলবো। এই 3টে যে আমাদের প্রচেষ্টা ছিল আমাদের অস্ত্রশস্ত্র সম্ভারে আনা, এই সিস্টেমগুলো কিন্তু খুব কাজে লেগেছে। এবার তোমরা তো সবই জানো যে কিভাবে আমরা ওদের যে জঙ্গিদের যেসব ঘাঁটি ছিল, বিশেষ করে পাঞ্জাবে মুরিদকে এবং ভাওয়ালপুরে বিশাল বিশাল পরিকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার, সে পাকিস্তান সেনা এবং ওদের ইন্টেলিজেন্স এজেন্সি থেকে ওদের সাহায্যে, ওদের মদতে ওখানকার প্রশিক্ষণ সে সরঞ্জাম ছিল, সেই জায়গাগুলোকে আমরা একেবারে ধ্বংস করে দিই। শুধু আমাদের এই রাফাল জাহাজের সঙ্গে যেসব ওয়েপন স্যুট আমাদের এসছিল, সেটা হচ্ছে যেমন স্ক্যাল্প লং রেঞ্জ ক্রুজ মিসাইল এবং হ্যামার স্মার্ট বম্ব, স্মার্ট মিসাইল বা বম্ব বলতে পারো, এই দুটো
অস্ত্র, আমাদের এত ভালো হাতিয়ার, যে এদের দিয়ে আমরা আমাদের এয়ার স্পেস থেকে ওদের টার্গেটগুলোকে, যে টার্গেটগুলো একদম জনবহুল জায়গায় শহরের মধ্যে 100 থেকে 150 কিলোমিটার ভেতরে, আমরা তাদের পিন পয়েন্ট অ্যাকুরেসির সঙ্গে এই টার্গেটগুলোকে ধ্বংস করতে পেরেছি উইদাউট কোল্যাটারাল ড্যামেজ। কারণ তোমরা জানো যে ওদের যেসব জঙ্গি ঘাঁটি ছিল তাদের সঙ্গে কিন্তু নানা রকম সিভিলিয়ান অর্গানাইজেশনও ওদের মধ্যে ছিল, সে মস্ক হোক কিংবা অন্য পড়াশুনোর জায়গা হোক, সেইভাবে আমাদের ওরা প্রচেষ্টা করেছিল যে এদের শিল্ড করে ওরা অপারেট করবে, আর যদি আমরা ওদের অ্যাটাক করি তাহলে কোল্যাটারাল ড্যামেজ হিসেবে ওরা সারা বিশ্বকে দেখাবে, দেখো ভারতীয় বায়ুসেনা আমাদের সিভিলিয়ানদের হত্যা করেছে। একদম। তো সেই কোল্যাটারাল ড্যামেজ এইভাবে স্পেসিফিক টার্গেট সেট করে একেবারে সিভিলিয়ানদের না আঘাত করে আমরা স্পেসিফিক জঙ্গি ঘাঁটিতে আঘাত হানতে সমর্থ হয়েছি। একদিকে হচ্ছে ওই আগের দিন আপনার সঙ্গে আলোচনা হচ্ছিল ম্যান অ্যান্ড মেশিন, মানে একদিকে নিঃসন্দেহে দক্ষতা, অন্যদিকে এই অসাধারণ প্রযুক্তির সাহায্য। আমি এইখান থেকে দ্বিতীয় এবং একটু তিক্ত, একটু অপ্রিয় প্রসঙ্গে আসব, সেটা হচ্ছে ভালো দিকটার কথা তো এত হচ্ছে। আমরা যদি আজকে যখন যুদ্ধবিরতি হয়েছে নিরপেক্ষভাবে, প্রত্যেক যুদ্ধের তো কিছু লেসেন্স থাকে, এই যুদ্ধ থেকে কোনো শিক্ষা নেওয়ার চেষ্টা করি যে কোথায় কোথায় আমাদের ভুল হয়েছে, বা আমি এইভাবে যদি দেখি যে ভারতের ক্ষয়ক্ষতি, যেটা নিঃসন্দেহে আমি পাকিস্তানি মিডিয়ার কথা এখানে উল্লেখই করব না, তারা সত্য থেকে বহু দূরে, কিন্তু যে কোনো কমব্যাট হলে নিরপেক্ষভাবে বিচার করলে দুপক্ষেরই তো কিছু ক্ষয়ক্ষতি হয়। তো আমাদের ক্ষয়ক্ষতির অংশটা কোথায়, কতটা, এবং কোথায় কোথায় যদি কোথাও হয়ে থাকে ভুল কোথায় হচ্ছে? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। যখন যুদ্ধ হয় পাকিস্তান এয়ারফোর্স কিংবা পাকিস্তান আর্ম ফোর্সেসও তো তারাও স্ট্রং, আমরা তো স্ট্রং আছি, কিন্তু ওরা কিন্তু প্রফেশনাল অ্যান্ড ভেরি স্ট্রং। যখন দুজন প্রতিদ্বন্দ্বী যদি স্ট্রং হয় তাহলে কিন্তু দুদিকেই কিন্তু ক্ষতি হবে, একতরফা লড়াই হয় না। তা সেটা আমরা দেখেছি, কতগুলো লড়াই আমরা লড়েছি ওদের সঙ্গে 1965, 1971, কিন্তু একতরফা লড়াই খুব কম হয়, কারণ ওদের ক্যাপেবিলিটি খুব ভালো। সেই জন্যে যখন যেমন কি বক্সিং একটা বাউট হয়, দুজন বক্সারই খুব ভালো, একদম। আমরা যদি বেশি স্ট্রং হই, বেশি ভালো বক্সার হই, আমরা হয়তো 10টা পাঞ্চ আমাদের অ্যাডভার্সারিকে মারলাম, ওরাও কিন্তু 5-6টা পাঞ্চ আমাদের দেবে। সেটা সহ্য করার ক্ষমতা আমাদের দরকার। তার উপরেও গিয়ে এমনভাবে লড়াই করতে হবে যে তাদের আমরা নাস্তানাবুদ করে দিতে পারি। তা এই বিষয়ে আমি বলতে চাই যে আমি যে অ্যানালিসিস করেছি, যেসব খবর এসছে যে আমাদের কয়েকটা প্লেন ওরা বিধ্বস্ত করে দিয়েছে, সেটা সত্যি কি মিথ্যে আমি এখনও জানি না। যদি হয়ে থাকে তাহলে কিন্তু দুটো জিনিস আছে। আমাদের প্রাইমারি এম ছিল এই লড়াইয়ে, এই সংঘর্ষে, যে জঙ্গি ঘাঁটি পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্সের জনবহুল এলাকা, বড় বড় শহরের মধ্যে গিয়ে তাদের ধ্বংস করা, সেটা কিন্তু আমরা পুরো সাকসেসফুল। আমরা মানে এটা একটা উজ্জ্বল উদাহরণ কিভাবে মানে এদের নাস্তানাবুদ করা যায়, যতই স্ট্রং হোক না কেন। দ্বিতীয়, যে আমরা ঠিক করেছিলাম যে আমরা কোনো মিলিটারি টার্গেট এনগেজ করব না। তা আমার মনে হয় যেদিন এই অ্যাটাকগুলো আমরা করেছিলাম ওই জঙ্গি ঘাঁটিতে, পাঞ্জাবের মুরিদকে, বাহালপুরে, সেখানে যখন অপারেশন হচ্ছিল তখন কিন্তু পাকিস্তানের আকাশে অনেকগুলো যুদ্ধ বিমান স্ক্র্যাম্বল করে উঠেছিল। কিছু এওয়াক্স মানে এয়ারবোন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম এয়ারক্রাফট অলরেডি এয়ারবোন ছিল তাদের গাইড করার জন্য। ওই সময় কিন্তু আমরা ভেবেছি, আমার মনে হয় আমার ধারণা যে এটা তো ওদের দেশের মধ্যেই আছে, ওদের এয়ার স্পেসে আছে, ওরা তো কোনো অফেন্সিভ অ্যাকশান দেখায়নি, আর এটা হচ্ছে মিলিটারি টার্গেট। তা আমাদের ব্রিফিং ছিল যে আমরা কোনো মিলিটারি টার্গেটকে অ্যাটাক করব না। সেই জন্যে হয়তো আমরা একটু সারপ্রাইজ পেয়েছি যে ওরা কখন যে অফেন্সিভ নিয়েছে তার ফলে হয়তো
যা ক্ষতি হয়ে থাকতে পারে, যেটা আজকাল কাগজে বেরোচ্ছে, ওয়েস্টার্ন মিডিয়াতে বেরোচ্ছে, হয়তো কিছু কিছু সত্যি তাতে থাকতে পারে। সেইটাই আমার বিশ্লেষণ, আমার ধারণা। তবে এটা সত্যি কিনা মিথ্যে সেটা বোঝা যাবে যখন পুরো রিপোর্টটা বেরোবে। একদম। আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে আরেকটা হচ্ছে যে এই যে আমরা লড়াইটা করলাম, সংঘর্ষটা করলাম, যখন ওরা আমাদের ওপর অফেন্সিভ অ্যাকশন নিল, তারপর সেই দিন রাত্রে এবং তার পরের দিন তার ওপর যে উল্টো প্রত্যাঘাত আমরা যেভাবে করলাম 9 তারিখে 10 তারিখে, তার কিন্তু রেসপন্স ওরা দিতে পারেনি। ওদের অবস্থা খুবই সাংঘাতিক ছিল। বড় বড় এয়ারবেস আমরা বিধ্বস্ত করে দিয়েছি, আর এমনকি ওদের ক্যাপিটালের খুব কাছাকাছি গিয়ে আমরা ওদের রেডার, ওদের অন্যরকম সব নোটস, কমিউনিকেশন নোটস আমরা বিধ্বস্ত করে দিয়েছি। এয়ার মার্শাল A.K. ভারতীর ব্রিফিং তো তোমরা শুনেছো, এটা একদম সত্যি কথা। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে এই যে লড়াইটা হলো, আমরা কিন্তু দেখালাম যে দুটো দেশই নিউক্লিয়ার পাওয়ার হওয়া সত্ত্বেও, নিউক্লিয়ার ওয়েপন্স পাওয়ার হওয়া সত্ত্বেও অনেকটা স্পেস থাকে কনভেনশনাল যুদ্ধ করার। সেই যুদ্ধ যে এত সাংঘাতিক পরিণতিতে পৌঁছলো, যেভাবে আমরা ওদের বিধ্বস্ত করলাম, সেটার থেকে দেখা যায় যে এই স্পেসটা বেশ প্রশস্ত। সেইটাই আমরা দেখিয়ে দিলাম পুরো বিশ্বকে, যে আমরা, আমাদের শত্রু, আমাদের অ্যাডভার্সারি বলবে যে আমাদের কাছে নিউক্লিয়ার ওয়েপন্স আছে, দে উইল স্টার্ট সেভার র্যাটলিং, যে আমাদের আক্রমণ করলে যতই উস্কানি ওরা দিক না, আমরা যদি ওদের পাল্টা প্রত্যাঘাত করি, তাহলে দেন দে উইল ইউজ দ্য অ্যাটমিক ওয়েপন্স। সো সেই জায়গাটা একেবারে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এরকম হতেই পারে না। অনেক জায়গা আছে যেখানে আমরা ওদের শাস্তি দিতে পারি কনভেনশনাল যুদ্ধে। একদম ঠিক। এইখানে আমি আমার পরের প্রশ্নে আসবো, সেটা হচ্ছে আপনার প্রায় 42 বছরের ফ্লাইং কেরিয়ার, এইখানে যুদ্ধের সময় আরেকটা যুদ্ধ তো সমান্তরালভাবে চলে, সেটা হচ্ছে মিস ইনফরমেশনের বিরুদ্ধে যুদ্ধ। সেইখানে আমি বলছিলাম যে গত পরশু অবধি পাকিস্তান দাবি করেছে আমাদের আদমপুর এয়ারবেস নাকি ওরা ধ্বংস করে দিয়েছে। গতকাল সেখানে দেশের প্রধানমন্ত্রী গিয়ে স্পষ্ট দেখিয়ে দিয়েছেন যে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু যেহেতু আপনি নিজে ব্যক্তিগতভাবে এই আদমপুর এয়ারবেসের AOC ছিলেন, মানে এয়ার অফিসার কমান্ডিং, তো কমান্ডিং অফিসার হিসেবে এইটাকে পাকিস্তান কেন টার্গেট করেছিল কোনো সন্দেহ নেই। একেবারে পাঞ্জাব সীমান্তে এবং জলন্ধরে অত্যন্ত ভাইটাল একটা এয়ারবেস, সেইখানকার সুরক্ষা ব্যবস্থা আপনার সময় থেকে আজ অবধি কতটা পোক্ত ছিল, এবং পাকিস্তান চেষ্টা করেও এই এয়ারবেসকে ছুঁতে পারলো না কেন? আমার খুব সৌভাগ্য যে আমি এত বড় একটা এয়ারবেস কমান্ড করেছিলাম অ্যাজ এয়ার অফিসার কমান্ডিং, আর সেটা ছিল 2006 সালে, 2006-07। আর এখানে প্রচুর অ্যাসেটস আছে নানা রকম যুদ্ধ করার জন্যে, সব কিছু, সে যুদ্ধ জাহাজ হোক, রেডার্স হোক, মিসাইলস হোক, অন্যরকম কি বলবো, ড্রোনস হোক, ইউক্যাভ হোক, ইউএভি হোক, নানা রকম আমাদের সরঞ্জাম ওখানে আছে। তো এই বেসটা খুবই ইম্পর্ট্যান্ট। প্রত্যেক যুদ্ধে, যতগুলো যুদ্ধ আমাদের হয়েছে পাকিস্তানের সঙ্গে, প্রত্যেকবারই ওরা জানে যে এই বেসটা অতি গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকবারই ওরা হামলা করেছে, কিন্তু কোনো হামলায় ওরা বেশি কিছু ক্ষতি করতে পারেনি। এমনকি একবার যুদ্ধে ওরা প্যারাট্রুপার্স নামিয়েছিল আমাদের আদমপুর এয়ারবেসের পাশে রাত্রের বেলায়। সেই প্যারাট্রুপারদের কিন্তু সবাই ধরে নিয়েছিল আমাদের গ্রামের লোকেরা, কারণ আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স আমাদের গ্রামের লোকেরা, আমাদের নিজেদের লোকেরা, তারা কিন্তু তাদের ধরে নিয়ে এসেছিল, আর কেউ বাঁচতে পারেনি, সবাই ধরা পড়েছিল, প্রিজনার অফ ওয়ার হয়ে গেছিল। তো এই বেসটা অতি ইম্পর্ট্যান্ট, সেই জন্য ওরা হামলা করেছিল, কিন্তু হামলা করেও ওরা কিছু করতে পারেনি, কারণ আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম সত্যি উন্নত। আর সেই এয়ার ডিফেন্সের বিষয়ে আমি বলতে চাই যে একটা নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার ক্যাপাবিলিটি আমরা ডেভেলপ করেছি, আর্মি, নেভি, এয়ারফোর্সের ক্যাপাবিলিটি যে প্রজেক্টটার মধ্যে হয়েছে সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড এয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, IACCS। আর আর্মি হচ্ছে আকাশ তীর,
একদম তাদের প্রজেক্টটা, আর নেভি হচ্ছে ত্রিগুণা। আর এই তিনটে প্রজেক্টের যে লিড সার্ভিস ছিল সেটা হচ্ছে এয়ারফোর্স, কারণ এয়ারফোর্স ইজ স্পেশালিস্ট ইন দিস ডিপার্টমেন্ট। এয়ার ডিফেন্স ইজ বেসিক্যালি রেসপন্সিবিলিটি অফ এয়ারফোর্স। তো এই তিনটে প্রজেক্ট একই সঙ্গে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ভেন্ডার হিসেবে পুরো জিনিসটা করা হয়েছে। এতে কি করা হয়েছে, সমস্ত সেন্সার, রেডার্স, গ্রাউন্ড রেডার্স, মিসাইল সিস্টেমস, এয়ার ডিফেন্স সিস্টেমস, তারপরে এয়ারবোর্ন প্ল্যাটফর্মস যেমন AWACS, AEWC, সবগুলোকেই ইন্টিগ্রেট করা হয়েছে। এর ফলে আমরা শুধু আর্ম ফোর্সেস রেডার সেন্সার্স নয়, এমনকি সিভিলিয়ান রেডার্স, সিভিল এভিয়েশন রেডার্স আমরা ইন্টিগ্রেট করেছি। আর এর ফলে আমরা পুরো ভারতবর্ষের সাবকন্টিনেন্টাল এয়ার স্পেসের ওপর আমরা সবসময় চোখ রাখতে পারছি। কমান্ডারের সামনে যা যা ডিউটি রেসপন্সিবিলিটি আছে তার সামনে একটা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছি কি হচ্ছে, কিভাবে হাওয়াই লড়াইটা চলছে, কে ফ্রেন্ডলি, কে হোস্টাইল, কে আননোন। আর এই সিস্টেমটা অটোমেটিক, মানে স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। অটোমেটিক্যালি এটা ডিসাইড করে যে উইচ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থ্রেট, আর সেটাকে কিভাবে নিউট্রালাইজ করা যাবে, কোন সিস্টেমটা ইউজ করা যাবে। তো এইসব ডিসিশন মেকিং ইজ বিকাম ভেরি ইজি আর এক্সট্রিমলি ডাইনামিক। এইটা কিন্তু তোমাদের জেনে রাখা উচিত। আর এটাতে যেসব কমিউনিকেশন সিস্টেম ইন্টিগ্রেটেড হয়েছে, একটা হচ্ছে স্যাটেলাইট কমিউনিকেশন, আর একটা হচ্ছে লাইন অফ সাইট কমিউনিকেশন উইথ অপারেশনাল ডেটা লিঙ্ক, যে এয়ারবোর্ন প্ল্যাটফর্ম থেকে আমরা আপলোড ডাউনলোড করছি ইনফরমেশন, অ্যান্ড অফকোর্স গ্রাউন্ড কমিউনিকেশন, টেরেস্ট্রিয়াল কমিউনিকেশন থ্রু OFC। এইসব রিডান্ডেন্সি ইন কমিউনিকেশন সিস্টেম। এই প্রশ্নটাকেই যদি আমি উল্টো দিক থেকে একটু দেখি, যে একদিকে আমরা আক্রমণ করছি, অন্যদিকে পাকিস্তান প্রতিহত করতে পারছে না। নূর খান এয়ারবেস ইসলামাবাদ থেকে মাত্র 10 কিলোমিটার দূরে, এবং সারগোদা এয়ারবেস পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। এই দুটো যখন স্পেসিফিক হিট করলো আমাদের বায়ুসেনা, তখন পাকিস্তানের জন্য ঠিক কতটা ধাক্কা হলো যে তার পরের ডেটা যদি সংগ্রহ করা যায়, পাশাপাশি রাখা যায়, দেখা যাচ্ছে তারপরেই পাকিস্তান আননার্ভড হয়ে সিজফায়ারের জন্য দরবার শুরু করলো। কতটা গুরুত্বপূর্ণ এই নূর খান এয়ারবেস, যেখানে একেবারে স্পেসিফিক হিট করার পরে পাকিস্তানের যে যুদ্ধংদেহী মনোভাব, কার্যত সেই মনোভাবটার কোমর ভেঙে গেল। এটা কেন বলে আপনার মনে হয়? এর ব্যাখ্যা কি? আসলে যেসব এয়ারবেস আমরা আক্রমণ করেছি, প্রত্যাঘাত করেছি, সেগুলো সত্যি বড় বড় এয়ারবেস এবং খুব ইম্পর্ট্যান্ট। পাকিস্তানের 9টা ইম্পর্ট্যান্ট এয়ারবেস আছে, আর প্রায় আরও বোধহয় 8-10টা স্যাটেলাইট এয়ারবেস আছে। ওদের তো বেশি ডেপথ নেই, কিন্তু আমরা বেশিরভাগ ইম্পর্ট্যান্ট এয়ারফিল্ডগুলোকে আক্রমণ করে তাদের নাস্তানাবুদ করে দিয়েছি, ওদের ফ্যাসিলিটিগুলো বানচাল করে দিয়েছি। এটা একটা বিরাট প্রতিঘাত। এর থেকে ওরা আর বেরিয়ে আসতে পারেনি। কারণ যার জন্যে আমরা এই সফলতা পেয়েছি সেটা হচ্ছে যে আমাদের ব্রাহ্মস মিসাইল, ব্রাহ্মস সুপারসনিক মিসাইল, যেটা প্রায় স্পিডে 3 গুণ বেগে চলে, এত তাড়াতাড়ি যে মানে বিকট অবস্থার মধ্যে এসে ওদের অ্যাটাক করতে পারে যে শত্রু এটাকে সামলাতে পারে না। দিস হ্যাজ বিন এ গ্রেট সাকসেস। যেটা আমরা অ্যাটাক করতে চেয়েছিলাম, যেটা প্ল্যান ছিল, সেই হিসেবেই কিন্তু প্রত্যেকটা ওদের এয়ারবেস, ওদের ইনফ্রাস্ট্রাকচার আর ওদের কমিউনিকেশন সেন্টার, কমান্ড সেন্টার কিন্তু বিধ্বস্ত করে দেওয়া হয়েছে। এরকমভাবে ওরা কখনো পর্যদস্ত হয়নি। এর ফলে ওদের মনোবল ভেঙে পড়েছে, সেটা কিন্তু সত্যি কথা। সেটা তো আর কেউ মানবে না, কিন্তু এর পরপর অ্যানালিসিস যখন হবে তখন বোঝা যাবে কিভাবে ওদের মনোবল ভেঙে পড়লো এই সাংঘাতিক একটা প্রত্যাঘাতের ফলে।
একদম। আমি আমার শেষ প্রশ্নে আসব, কিন্তু তার আগে আপনাকে মনে করিয়ে দেওয়ার কিছু নেই, আপনার মনে থাকবে, কিন্তু আজকের প্রেক্ষিতে আমরা বিষয়টাকে দেখব। 2016 সালের 1 সেপ্টেম্বর আপনি তখন ভারতের বায়ুসেনা প্রধান, আপনি আন্তর্জাতিক একটা সম্মেলনে পরিষ্কার ভাষায় বলেছিলেন যে পাক অধিকৃত কাশ্মীর বা পিওকে আজও আমাদের শরীরে কাঁটার মতো বিঁধে আছে। আমি প্রথমে একবার এই অংশটা দর্শকদের সামনে প্লে করব, তারপর আপনার কাছে এই সংক্রান্ত পাকিস্তানের সংক্রান্ত প্রশ্নে আসব। দেখুন। In 1947, immediately after the independence, hordes of raiders from across the border, supported by the military and the government from across the border, tried to overrun the state of Jammu and Kashmir. The Indian army on ground was not strong enough. The Indian Air Force therefore played a very important role in helping the Indian army to push the raiders back. But the problem still continues. POK remains a thorn in our flesh even today. অরূপবাবু, সেই পিওকের কাঁটা আজও বিঁধে আছে, এবং আমাদের ভারতের স্বস্তিতে থাকার আদৌ কোনো কারণ আছে কি, যখন পাকিস্তান আমাদের প্রতিবেশী দেশকে একই সঙ্গে অস্ত্র সরবরাহ করছে আমেরিকা এবং চীন, এবং সেই পাকিস্তান যারা যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়ে তার 3 ঘন্টার মধ্যে ওই সিজফায়ার বা যুদ্ধবিরতি ভায়োলেট করে, সেই প্রতিবেশীকে কতটা বিশ্বাস করা যায়, 1, এবং 2 হচ্ছে ভারতের কোন কোন অংশ আক্রমণ প্রতিহত করার ক্ষেত্রে কিভাবে ডেভেলপ করা যায়, যাতে এই ধরনের বিপজ্জনক প্রতিবেশী, একদিকে পাকিস্তান, আরেকদিকে যেখানে মৌলবাদী শক্তি ক্রমশ মাথাচাড়া দিচ্ছে আমাদের রাজ্যের সঙ্গে দীর্ঘ সীমান্ত বাংলাদেশ, এই দুটো অংশে সতর্কতার সঙ্গে সঙ্গে কি কি ব্যবস্থা এই মুহূর্তে আজকের দিনে এই 2025-এ দাঁড়িয়ে নেওয়া উচিত বলে আপনার মনে হয়? এটাই আমার শেষ প্রশ্ন। সুমন, পাকিস্তান অকুপায়েড কাশ্মীর একটা প্রবলেম থাকবেই, কারণ ওই দেশের মানসিকতা এমনভাবে ভারত বিদ্বেষী করে দেওয়া হয়েছে, ওদের আর্মি ওদের ফয়দা ওঠাতে চায়, ওরা ওই দেশে রাজত্ব করতে চায়। পাকিস্তান আর্মি ইজ ওয়ান আর্মি হুইচ ইজ গট এ কান্ট্রি টু ইট সেলফ, দ্যাট ডিসক্রাইবস পাকিস্তান আর্মি। এরা এত ভারত বিদ্বেষী, এত ঘৃণা আর হিংসা, স্পেশালি যখন বাংলাদেশ তৈরি হলো ইস্ট পাকিস্তান থেকে 1971-এ, তখন থেকে ওদের নিজেদের দোষে ওরা কিন্তু দোষ দেয় ভারতকে, নিজেদের কোনো দোষ নেই। আর ওরা চায় যে ওর প্রতিশোধ কাশ্মীরে নেবে, সেই জন্যে কাশ্মীরে নানা রকমভাবে ওরা উত্তক্ত করেছে আমাদের। এবং আমার মনে হয় না পাকিস্তান আর্মি, পাকিস্তান ইন্টেলিজেন্স এজেন্সি ISI কখনো এই যে ওদের পলিসি ভারত বিদ্বেষ থেকে ওরা বেরিয়ে আসতে পারবে। এইটা যদি বন্ধ করতে হয়, তাহলে কিন্তু যে যারা সাপোর্ট করছে এই মৌলবাদীদের এবং সন্ত্রাসবাদীদের, সেটা হচ্ছে পাকিস্তান আর্মি এবং পাকিস্তান ইন্টেলিজেন্স এজেন্সি ISI। এদের যদি শির দ্বারা ভেঙে দেওয়া যায়, তাহলেই কিন্তু ওই দেশটা পাকিস্তান নর্মাল হবে, সেখানে হয়তো ডেমোক্রেসি ফিরে আসবে, এবং ওরা তো আমাদের ভাইয়ের মতো, আফটার অল দে আর বর্ন আউট অফ ইন্ডিয়া। সেই জন্যে এইটা খুবই দরকার। কিন্তু সেরকমভাবে ওদের শিরদাঁড়া ভাঙতে গেলে ISI হোক আর আর্মি হোক, তাহলে তো বিশাল যুদ্ধ হবে, সেটাও আমরা চাই না, সেটাও কাম্য নয়। কিন্তু আমার মনে হয় না যে দে উইল ইমপ্রুভ ইন দ্য নিয়ার ফিউচার। যারা করতে পারে তারা হচ্ছে শক্তিশালী দেশ, যেমন আমেরিকা, চায়না, রাশিয়া, এরা করতে পারে। কিন্তু Pakistan is the only country which gets support from 2 opposing forces, 2 adversaries, America on one side and China on the other side. China is using Pakistan as a client state and a proxy state for keeping India down and hyphenating India with Pakistan and proving their weapon systems so that they can have a good market in the world. বাংলাদেশের সম্বন্ধে আর কি বলবো, আমার মনে হয় ওরা কিছুদিন পরে বুঝতে পারবে যে কি ভুল ওরা করছে। যে মৌলবাদীদের এগেনস্টে ওরা লড়াই করছিল, সেইভাবে যদি ওরা মৌলবাদী ফলো করতে আরম্ভ করে, তাহলে কিন্তু এই সাবকন্টিনেন্টে
পিস বিঘ্নিত হবে, শান্তি বিঘ্নিত হবে, আমাদের ট্র্যাঙ্কুইলিটি, ইকোনমিক প্রোগ্রেস শুধু ভারতের নয়, পাকিস্তান, বাংলাদেশ, পুরো গোটা এই সাবকন্টিনেন্টে কিন্তু খারাপভাবে, ইয়েস। আর এটা তো আমরা দেখছি যে এই অঞ্চলে, এই এন্টায়ার সাউথ এশিয়াতে ইন্ডিয়া ইজ লাইক অ্যান ওয়েসিস in a desert of instability, be it political instability, economic stability, geopolitical stability, military stability, এই সবগুলো দেখবে ইন্ডিয়া ইজ দ্য অনলি কান্ট্রি উইচ ইজ সেন, উইচ ক্যান ব্রিং পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি ইন দ্য রিজন। চারিদিকে দেখো না, সব জায়গাতেই হয় পলিটিক্যাল ইনস্টেবিলিটি আছে, না মিলিটারি ইনস্টেবিলিটি আছে, স্ট্র্যাটেজিক ইনস্টেবিলিটি, আর এভরিবডি, all the countries nearby are becoming basket case. They are depending on outside agencies to give them loans for their survival. So if they actually maintain peace and tranquility and forget about the ভারতের পরে হিংসা না করে ভারতের সঙ্গে যদি কমার্স, ইকোনমিক টার্মস ভালো করে করে, then I think ব্যবসা বাণিজ্য, peace and tranquility will be there and we all will grow together. এইটা কিন্তু একটু ইউটোপিয়ান, আমি জানি না হবে কি না, কিন্তু ফিউচারে আমাদের পক্ষে কিন্তু নানা রকম প্রবলেম আসবে। neither the US or the Europeans, the colonial powers, nor China want India to grow, and I can tell you in future India will become an adversary to the Western powers for various reasons which I am not going to now, but we have to prepare ourselves for the next round. For that we have to enhance our firepower, enhance our air defense capability, enhance our fighter air force capability, and of course electronic warfare and space assets. Without space assets we cannot improve our intelligence, surveillance and reconnaissance requirements so that we can have a dynamic assessment of the situation in the tactical battle area and in the Indian Ocean, so that we are prepared to take the dynamic targets as it evolves. আর এই স্পেস অ্যাসেটের মাধ্যমেই আমরা কিন্তু আরও অনেক কিছু কন্ট্রোল করতে পারবো, যেমন কি এটাকে বলে C4ISRTN, C for command, control, communications, computers. Computers is basically data handling. Whatever data you are getting, you got to upload it and download it, and then you also get the intelligence, surveillance, reconnaissance, targeting and navigation. এই স্পেস অ্যাসেটসের মাধ্যমে আমরা এত কিছু করতে পারি, আর সেই জন্য উই হ্যাভ টু ইনক্রিজ আওয়ার স্পেস অ্যাসেটস বাই মেনি ফোল্ড টু রিয়েলি বি কম্পিটেন্ট টু টেক অন এনি অ্যাডভার্সারি ইন দ্য ফিউচার। কোনো সন্দেহ নেই যে ইসরো ইতিমধ্যেই সেই কাজ করে চলেছে, এবং আপনাকে অরূপবাবু অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমাদের দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ। দেখুন, এত উদ্বেগ আশঙ্কার মধ্যে একটা বড় এবং ভালো খবরে সকাল থেকে আমরা নজর রেখেছি, সেটা হচ্ছে পিকে সাউ। দেখতেই পাচ্ছেন এই সেটেও তিনি আছেন। আজ থেকে 21 দিন আগে গত 23শে এপ্রিল এই অনুষ্ঠানেই আমরা বলেছিলাম যে তিনি পাকিস্তানের হাতে ধরা পড়েছেন এবং আজকে পাকিস্তান তাকে মুক্ত করেছে। নিঃসন্দেহে অত্যন্ত ভালো খবর। এত উদ্বেগের মাঝেও রজনী সাউ, তার স্ত্রী, এই মুহূর্তে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, আমি তার কাছে আসব, কিন্তু তার আগে এই গোটা ঘটনা এবং তার ফেরত আসা স্বদেশে, কিছু দিনের মধ্যে নিঃসন্দেহে বাড়িতেও তিনি ফেরত আসবেন, তার আগে প্রতিবেদন রাখবো আপনাদের সামনে। দেখুন, দেশে ফিরলেন পূর্ণম। 21 দিন পর পাকিস্তান থেকে মুক্তি পেলেন বাঙালি বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বস্তি ফিরল রিষ্টায় তার পরিবার পরিজনদের মধ্যে। বুধবার সকাল 10:30 পাঞ্জাবের আটারি ওয়াঘা সীমান্তে পাক রেঞ্জার্সের তরফে তাকে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয়। অনেক ভালো লাগছে, আমাদের খুশি আছি। সবাইকে ধন্যবাদ দেব কি সবাই মিলে আমার ছেলেকে আনার জন্য। 2019 সালের 1 মার্চ 7 ঘন্টা আটকে রাখার পর এই সীমান্ত দিয়ে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ফিরিয়ে দিতে বাধ্য হয়েছিল পাকিস্তান। আর 2025 সালে 21 দিন পর এখান দিয়েই বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে ছাড়লো পাকিস্তান। मोदी जी ने हमारी भी सिंदूर सही सलामत हमारे पास लौटा दी। हमारी जो सीएम मैडम है ममता दीदी, बहुत बहुत धन्यवाद।
গত 23 এপ্রিল পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরদিন পাঞ্জাবের পাঠানকোটে পাকিস্তান বাহিনীর হাতে ধরা পড়েন বিএসএফ জওয়ান পূর্ণাম কুমার সাউ। বিএসএফ সূত্রে খবর, কর্মরত অবস্থায় ভুল করে পাকিস্তানে ঢুকে গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন পূর্ণাম। তখনই পাক রেঞ্জার্স তাকে আটক করে। এরই মধ্যে গত 23 মে রাজস্থানের সীমান্ত লঙ্ঘন করে এদেশে ঢুকে পড়ায় এক পাক রেঞ্জার্সকে আটক করে ভারত। একজন রেঞ্জার্স চলে এসেছিল আমাদের রাজস্থান সেক্টরে। সো সেদিনই আমি বলেছিলাম যে নাও আই অ্যাম অ্যাবাউট 80% শিওর যে পূর্ণাম উইল বি ব্যাক, কারণ আমাদের বার্গেনিং পাওয়ারটা আমরা পেয়ে গেলাম। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সূত্রের খবর, পাকিস্তানের কাছে ছাড়া পাওয়ার পর এবার বিএসএফ জওয়ান পূর্ণাম কুমার সাউয়ের শারীরিক পরীক্ষা হবে। 21 দিন ধরে আটক থাকাকালীন তার সঙ্গে কি হয়েছে সে বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। তাকে এখনই অ্যাক্টিভ ডিউটি দেওয়া হবে না, একটি তদন্ত কমিটিও গঠন করা হবে। পার্থপ্রতিম ঘোষ, অর্ণব মুখোপাধ্যায় ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। পূর্ণাম কুমার সাউয়ের স্ত্রী রজনী সাউ এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। নিঃসন্দেহে আপনাদের বাড়ির, আমি দেখছিলাম আনন্দের ছবিটা, অসাধারণ একটা দিন, প্রায় 22 দিনের প্রতীক্ষা। তারপর গতকাল রাতে যখন সুখবরটা শুনলেন, প্রথমে নিশ্চয়ই বিশ্বাস হয়নি, তারপর মানসিকভাবে মানে কি মনে হলো যখন উনি ফোন করলেন আজ সকালে, যে কতটা এখনো মানে স্পিরিটেড আছেন? আপনার সঙ্গে তো কথা হলো। হ্যাঁ, উনি আমাকে আজকে 12টার সময় ফোন করেছিলেন कि रजनी टेंशन नहीं है ना, मैं एकदम सही सलामत हूँ, मैं इंडिया सही सलामत आ गया हूँ और तुम अपना ख्याल रखना। बस यही सब बातें हुई। फिर उन्होंने कहा कि मैं फ्री होकर तुमसे फ़ोन करूँगा, बट राइट नाउ उनका फ़ोन उनके पास नहीं है, वो किसी अपने फ्रेंड का फ़ोन से फ़ोन किए थे, तो मैं भी उनके फ़ोन का वेट कर रही हूँ कि दोबारा हमारी कब बात होगी। হ্যাঁ, আর এই গত 21 দিনে আপনার লড়াইটাও তো কম নয়। আপনি বিএসএফের সমস্ত বড় অফিসারদের সঙ্গে দেখা করেছেন, এই পশ্চিমবঙ্গ থেকে হরিয়ানা, পাঞ্জাবে গিয়ে তারা আপনাকে আশ্বস্ত করেছে। তো ওই দিনগুলোতে ঠিক কীভাবে আপনাদের পাশে দাঁড়িয়েছে বিএসএফের অফিসাররা? দেখুন স্যার, ওই মানে 22-23 দিন যা আমার সাথে হয়েছে, মানে খুবই টাফ দিন ছিল আমার জন্য। তারপরে আমি কাংড়া হেডকোয়ার্টার গেছিলাম, ওনার সিও সাহেবের সাথে কথা বললাম। উনি বলছেন কি ম্যাডাম দেখুন, আমাদের এটা বর্ডারে প্রায় হতে থাকে, পাকিস্তান থেকে ইন্ডিয়া যায়, ইন্ডিয়ার ফৌজিরা পাকিস্তানে আসে, কিন্তু 24 বা 48 আওয়ার মধ্যে রিলিজ করা হয়। কিন্তু এটা যেহেতু 22 তারিখে যে পেহেলগ্রাম অ্যাটাকটা হয়েছিল, তার পরের দিনই এটা ঘটনাটা হয়েছে 23 তারিখে, সেই জন্য এটা একটু ডিলে হলো, অনেক দেরি হলো। তারপরে পাকিস্তান তরফ থেকে একটু বদমাশি করছিল ওনাকে ছাড়ার জন্য। তো এই সবই সিও সাহেব বললেন ওয়েট করুন, একটু পেশেন্স রাখুন, লেট হবে কিন্তু শীঘ্রই উনি ইন্ডিয়াতে চলে আসবেন। তারপরে এখান থেকে অনেক কিছু ওনারা আমাকে বললেন কি ज़्यादा দৌড়াদৌড়ি করা দরকার নেই, কারণ আমার ফিজিক্যালি একটু আমার ছিল, ট্রিটমেন্ট চলছে। তারপরে আমি কলকাতা চলে এসেছি। তারপরে এখানেও অনেকজন আমার হেল্প করেছেন। এখানকার যিনি চেয়ারম্যান স্যার আছেন, বিজয় মিশ্রা স্যার, তারপরে কল্যাণ স্যার, তারপরে আমাদের স্টেটের যে সিএম ম্যাডাম মমতা দিদি, উনিও খুব আমার সাহায্য করলেন। কন্টিনিউ 4-5 দিন আমার সাথে ফোনে কথা হয়েছে। উনি বললেন ম্যাডাম টেনশন নিন না, আমরা আছি, সবাই আপনার জন্য দাঁড়িয়ে আছি, নিশ্চয়ই আপনাকে হাজব্যান্ডকে রিটার্ন করা হবে। উনি 4-5 দিন আগেই বললেন কি 1 সপ্তাহ আর টাইম দিন, উনি চলে আসবেন। আর সত্যি 1 সপ্তাহে উনি আমাদের মানে ইন্ডিয়াতে ফেরত চলে এসেছেন। আমি অত্যন্ত আনন্দের দিন, বেশি আপনার সময় নেব না। আমার শেষ প্রশ্ন থাকবে যে 17 বছর ধরে পিকে সাউ তিনি বিএসএফকে, এই দেশকে সার্ভিস দিচ্ছেন। তো এরকম যদি হয় যে বাড়িতে এলেন, বিশ্রাম নিলেন, তারপর আবার বিএসএফ ওই সীমান্তেই ওনাকে ডিউটিতে পাঠায়, বাড়ির লোক হিসেবে, স্ত্রী হিসেবে আপনার কি কোনো আপত্তি থাকবে যে আবার ওই জায়গায় ওই রকম মানে আপনারা কি ট্রমাটাইজ, নাকি 17 বছর ধরে যেভাবে দেশকে সার্ভিস দিয়েছেন মিস্টার সাউ, আবার তিনি ওই সীমান্তে গেলেও আপনাদের কোনো আপত্তি থাকবে না? কোনটা? না দেখুন, উনি 17 বছর দেশভক্তি করেছেন, ওনার একটা জজবা আছে দেশের জন্য। আর এটা একটা জাস্ট নর্মালি অ্যাক্সিডেন্ট ছিল। দেখতে গেলে দেখুন আমাদের সিভিলিয়ান লাইফেও অনেক কিছু হয়, উতার চড়াও হয়, তো এটাও আমাদের লাইফের একটা মানে সিচুয়েশান খারাপ ছিল। উনি তো কোনো ভুল করেননি, ওটা অ্যারেস্ট করা হয়েছিল, ঠিক আছে, কিন্তু আমি চাইবো কি যতদিন ওনার সার্ভিস আছে ততদিন উনি সার্ভিস করুন। আর এখন তো আমি বলছি ওনার আসার পর কী ডিসিশন হবে সেটা আপনারা পরে জানতে পারবেন। উনি আসুন রিসরা, তারপরে আপনারা ওনারও স্টেটমেন্ট পাবেন উনি এখন কি চাইছেন। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা। আপনার টানাপোড়েনের সময় আপনার সঙ্গে মানসিকভাবে গোটা দেশ ছিল। খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন আপনি।
আমি এইখান থেকে উনি যেটা বলতে চাইলেন কি চমৎকার ফিলোসফি, যে নাগরিক জীবনেও তো দুর্ঘটনা হয়, এটাকে একটা দুর্ঘটনা হিসেবে দেখছেন এবং দেশকে যে সার্ভিস দিয়েছেন পিকে সাউ তার একটা অংশ হিসেবে। আমি বলছি এইটাই হচ্ছে স্পিরিট। এই স্পিরিট নিয়ে কথা বলতে সমীর মিত্র, প্রাক্তন ডিআইজি বিএসএফ, তার কাছে যাব। সমীরদার কাছে আমার প্রশ্ন থাকবে যে পাকিস্তান শুরুর দিকে তো পিকে সাউয়ের উপস্থিতির কথা, তারা যে আটক করেছে এই বিষয়টাকেই চেপে যাচ্ছিল। এই মুহূর্তে ফেরত দেওয়ার কারণ মানে কোনটা বেশি বড় কারণ, যে পাকিস্তান পর্যদস্ত হয়েছে, নাকি আমরা উল্টো দিকে পাক রেঞ্জার ভারতের হাতে ধরা পড়েছে সেই কারণে চাপে পড়ে পাকিস্তান শেষ পর্যন্ত পিকে সাউকে ছেড়ে দিল? সমীরদার সময় শুরু এখন। সবাইকে সান্ধ্য শুভেচ্ছা। আর আজকে যে সাউকে ফেরত দিয়েছে এর থেকে বেশি আনন্দের বোধহয় যে ওই বাড়ির যে উৎসব চলছে সেখানে অনেক নেতারাও পৌঁছচ্ছেন। যে আমি বলবো যে আমার কাছে ওর বাবার সঙ্গে যখন কথা হয়েছিল আমি বলেছিলাম যে আস্থা হারাবেন না। এবং এই সিচুয়েশনটা আমাদের অ্যাডভান্টেজে এসে গেল যখন ওই রাজস্থান ফ্রন্টিয়ারে একজন ধরা পড়লো রেঞ্জার্স। সো আমি তখনও বলেছিলাম তখনও যে আমরা ফিরে তাকে পাবোই, কারণ আমাদের বার্গেনিং পাওয়ারটা অনেক বেড়ে গেছে। আর শুধু তাই নয়, দরকার হলে দুজন যারা ইনক্লুড করেছিল, যাদের অমৃতসরে রাখা আছে তারাও আমাদের হাতে ছিল, দরকার পড়লে তাদেরও ইউজ করা হতো। আজকে যেটা হয়েছে অত্যন্ত আনন্দের দিন। ঈশ্বর আমাদের প্রার্থনা রেখেছেন। আমি ব্যক্তিগতভাবে, কেননা আমারই একজন সীমাপ্রহরী, সে এইভাবে হতে পারে, কিন্তু পাকিস্তানের মতো জায়গায় এটা যেভাবে ওকে নিয়ে গেছে সেটা কিন্তু একান্তভাবেই আমরা মানতে পারি না। দ্বিতীয়ত হচ্ছে যে আজকে যে ফিরে আসলো এটা একটা অত্যন্ত ভালো দিন, এবং ওর স্ত্রী অপেক্ষা করছে, হয়তো ওখান থেকে পাঠিয়েও দেবে। বাট কতগুলো প্রসিজার আছে, সেই প্রসিজারগুলো আমাদের মেনটেন করতে হবে। প্রথম যেটা হচ্ছে যে কমপ্লিট মেডিকেল চেক আপ হবে, কারণ পাকিস্তান সেখানে এই 17-21 দিনে কি করেছে না করেছে আমরা জানি না। বাট এখন যেটা আমরা দেখতে পাচ্ছি আর কি ইয়েতে, আই থিঙ্ক নট এনাফ টর্চার করা হয়নি বলে আমার মনে হচ্ছে। আশা করতে পারি। হ্যাঁ, আমরা না আশা করতে এই জন্য বলছি যেভাবে দাঁড়িয়ে আছে ইটস কোয়াইট, বাট ও রিওরিয়েন্ট হতে ওর কিন্তু সময় লাগবে, কারণ যেভাবে ও একা ওদের কোনো সেলের মধ্যে রাখা সেই জায়গাটায়। আর তৃতীয়ত যেটা হচ্ছে যে ওকে এখন কেউ যেন বিরক্ত না করে, লেট হিম এনজয় দ্য ফিউ ডেজ উইথ হিজ ফ্যামিলি, এবং সেই জায়গায় যেন শান্তিতে থাকতে পারে, কারণ ওকে রিওরিয়েন্ট করে আবার সেই যুদ্ধের মোডে, মানে আমাদের ইয়েতে। আপনার এত দশকের অভিজ্ঞতা, অ্যাক্টিভ সেন্ট্রি ডিউটিতে ফিরতে মোটামুটি কতদিন লাগতে পারে? না, এটাতে আমার মনে হয় না যে খুব বেশি দিন, হয়তো কিছুদিন ছুটিও পেতে পারে ও, যে পরিবারের সঙ্গে। ধরে নাও তুমি 1.5 থেকে 2 মাস খুব বেশি হলে, খুব বেশি হলে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমাদের কোন জায়গায়, এই যেটা তুমি বলছিলে অভিনন্দন বর্তমানকেও বেশ অনেক দিন গ্রাউন্ডেড করে রাখা হয়েছিল, তারপর না আমি যেটা বলছি, তুমি একটা কথা তুলেছিলে যে আমাদের কোন কোন দিকগুলো আমাদের চিন্তা ভাবনা রাখতে হবে। আমাদেরও কিন্তু এখানে চিন্তা ভাবনা রাখতে হবে কয়েকটা ইস্যু। নিশ্চয়ই এখানে যেটা মনে হচ্ছে যে হি ওয়াজ এ লোন পারসন, এবং যার ফলে ওকে নিয়ে যেতে সুবিধা হয়েছে। দেয়ার শুড বি অলওয়েজ মিনিমাম 2 to 3 persons। এই কিষাণ গার্ড হয়তো ওখানে ইয়ে হয়েছে, সেই জায়গাটায় এই যে বাডি সিস্টেম, এটা কিন্তু এটা ফলো করতেই হবে। এবং পরবর্তীকালে আমি ওখানকার যিনি কমান্ডিং অফিসার আছেন ওর কাছে আমি অনুরোধ জানাবো যে এই রকম দুর্ঘটনা হয়ে যেতে পারত যদি ওই ছেলেটা না আমাদের হাতে পড়তো, তাহলে কিন্তু ওকে ছাড়িয়ে আনাটা খুব মুশকিল ছিল। এবং কালকে আমি আলোচনার সময় বললাম যে আই ওয়াজ ভেরি স্যাড ওয়েন যে আমাদের যিনি স্পোক্স পারসন আছেন ওনাকে কেউ প্রশ্ন করেছিল যে হোয়াট অ্যাবাউট দি সিচুয়েশন অফ দি পূর্ণম সাউ। একদম, I do not know really. It was so, I mean, carelessly, it hurt me যে একজন বিএসএফের একজন যে ধরা পড়েছে ওখানে, তিনি অ্যাজ এ MEA স্পোক্স পারসন সেইটাকে এইরকমভাবে ডিল করলেন। এটা আমার কাছে খুব খারাপ লেগেছে অ্যাজ এ নাগরিক এখন, কিন্তু এটা উচিত হওয়া ছিল না। আমি ওকে বলবো যে পূর্ণ ভালো থাকো, আনন্দে থাকো, কোনো রকম তুমি চিন্তা ভাবনা করবে না। দ্য নেশন ইজ বিহাইন্ড ইউ, তোমার পেছনে আমরা দাঁড়িয়ে আছি। আমি একজন প্রাক্তন সীমাপ্রহরী হিসাবে
তোমাকে আশীর্বাদ করি, তুমি রেকর্ড তোমার খুব ভালো আছে, 17 বছর চাকরি করেছো, আরও তুমি করবে এবং তুমি আরও ভালোভাবে করবে যাতে তুমি একজন মডেল হিসেবে গণ্য হতে পারো। একদম। আমি সেই দিন তাকিয়ে থাকবো। অনেক ধন্যবাদ সমীরদা। আমি বলছি যে সব ভালো যা শেষ ভালো, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, নিরাপদে এসেছে এবং মোটামুটিভাবে সুস্থভাবেই এসেছে। আমি এইখান থেকে আমার পরের প্রতিবেদনে যাব, যেটা পিকে সাউকে নিয়েই, কিন্তু রাজনীতি নিয়ে। কৃতিত্ব কার, এ দুটো ছোট শব্দ, কিন্তু এর তাৎপর্য, এর ব্যঞ্জনা বিরাট। এই যে পিকে সাউকে ফেরানোর কৃতিত্ব কার, বিজেপির না তৃণমূলের, একদম সরাসরি এই অংশে টানাপোড়েন শুরু হয়ে গেছে। আমি প্রথমে প্রতিবেদনটা দেখাবো, তারপর বিশ্বনাথদার কাছে আসবো। দেখুন। 21 দিনের উদ্বেগ, 500 ঘন্টার বেশি উৎকণ্ঠা, দেশবাসীর 3 সপ্তাহের প্রতীক্ষার পর বুধবার অবশেষে দেশে ফিরলেন রিষড়ার বাসিন্দা বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। কিন্তু পাকিস্তান থেকে তাকে দেশে ফিরিয়ে আনার কৃতিত্ব কার, এই নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে শুরু হয়ে গেছে লড়াই। বুধবার বিএসএফ জওয়ানের স্ত্রীর সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক অনেক আপনাকে ধন্যবাদ। দেখুন, আপনি, কল্যাণ স্যার, আমাদের যে চেয়ারম্যান আছেন বিজয় মিশ্রা স্যার, সবাই খুব সাপোর্ট করেছে ম্যাডাম। আপনাদের ছাড়া আমার মনে হচ্ছিল না এটা পসিবল। हम लोग भी हमारा ओर से बहुत सारे कोशिश किया है। हमारा डीजी पुलिस भी और बीएसएफ का डीजी का साथ कंटिन्यूअस हम लोग टच में थे। तो मैंने परसों उनको बता दिया था, रजनी को, कि आपका हस्बैंड तबीयत ठीक है, अच्छा है, सुस्त है, लेकिन उसको जो मॉडलिटीज ऑफ ऑपरेंडी जो करना है रिलीज करने के लिए, उसको लिए थोड़ा टाइम वो लोग मांगा है। तो आज सुबह में रिलीज हो गया, मैंने बहुत खुश। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। এই যে আমরা যেটাকে বলি পরিবর্তিত ভারতবর্ষ, নিজের জওয়ানকে নিজের দেশে, নিজের স্ত্রীর কাছে, নিজের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার মতো সাহস সেই ভারতবর্ষ রাখে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য লেখেন, সাংবাদিক বৈঠক করা ছাড়া এবং পরিবারকে চাপ দিয়ে স্বীকৃতি আদায় করা ছাড়া বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে পাকিস্তান থেকে ফেরানোর নেপথ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শ্রীরামপুরের প্রতিনিধি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কোনো ভূমিকাই ছিল না। আরজি করে নির্যাতিতার বাবা মায়ের সঙ্গেও একই কৌশল নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল একদম ভেতর থেকে পচে গেছে, তৃণমূল কংগ্রেস একেবারেই পচে গেছে, তাদের নিষ্কৃতির প্রয়োজন। অনেক আগে থেকেই বিএসএফ ওনার বাড়িতে গিয়ে বলে এসেছিল আমাদের অপারেশন সিঁদুর না হলে আগেই চলে আসবে, এবং উনি হেলদি ছিলেন। আমাদের যে এমএলএ ডেলিগেশন টিম গেছিল ওখানে অম্বিকা রায়, বিমান ঘোষ, পবন সিং, এক্স এমপি অর্জুন সিংও একদিন গেছিলেন। আমরা ওনার বাবার সঙ্গে টাচে ছিলাম। অল ক্রেডিট গোজ টু ভারত সরকার। ওর ফ্যামিলিও তো অত্যন্ত আমাদের বারবার বলছিল যে আপনারা দেখুন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকেই এ ব্যাপারে যোগাযোগ রেখেছিলেন এবং লাস্ট কয়েকদিন ধরে খুবই প্রচেষ্টা করেছেন উনি। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রীকে কৃতিত্ব দিচ্ছেন, তখন তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আবার ধন্যবাদ জানিয়েছেন মোদী সরকারকে। তিনি আমাদেরও প্রধানমন্ত্রী, আমাদের বিএসএফ জওয়ান আমরা ফেরত পেয়েছি, এটা ইজ আ ভেরি গুড ডিসিশন। উনি এই ক্লজটা রেখেছিলেন, উই আর হ্যাপি। তৃণমূল এবং বিজেপি দুদলের প্রতিনিধি দলে বিএসএফ জওয়ানের রিষড়ার বাড়িতে পৌঁছে যায়। পূর্ণম কুমার সাউ পাকিস্তানের হাত থেকে দেশে ফেরায় ব্যান্ড পার্টি নিয়ে গিয়ে বিএসএফ এর দক্ষিণবঙ্গের সদর দফতরে গিয়ে ধন্যবাদ জানান শুভেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, অর্ণব মুখোপাধ্যায় ও বিজেন্দ্র সিংহ। রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, পিকে সাউ ফিরলেন, কিন্তু ফেরানোর কৃতিত্ব কার? যাদের কৃতিত্ব বিএসএফ অথবা সেনাবাহিনী, তারা কৃতিত্ব দাবি করছেন না, কিন্তু তৃণমূল, বিজেপি, সমস্ত রাজনৈতিক দলের নেতারা, তারা অবশ্য এই মাঝের ফেসটাও তাদের পরিবারের পাশে ছিলেন। মুখ্যমন্ত্রী বারবার ফোন করেছেন, সুকান্ত মজুমদারের ভিডিও কল, বাড়িতে শুভেন্দু অধিকারী, কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে এলাকার বিধায়ক, কাউন্সিলর সবাই দফায় দফায় গেছেন। কিন্তু খুব প্রত্যাশিতভাবে যখন এই যুদ্ধের দামামাটা একটু স্তিমিত হয়েছে, রাজ্য রাজনীতি সেখানে প্রবেশ করবে, এটাই স্বাভাবিক, এটাই প্রত্যাশিত, এবং তাই নিয়ে কৃতিত্ব নিয়ে টানাটানি নতুন কিছু নন। কি বলেন বিশ্বনাথদা? না সুমনদা, বছরকে বছর রাজনীতি চর্চা করতে গিয়ে দেখেছি যে কোনো সেনাবাহিনীর কৃতিত্বকে রাজনৈতিক দলগুলো কারাকারি করে, কারণ তারা মনে করেন যে সেনাবাহিনীর কৃতিত্ব তাদের কৃতিত্ব এবং তাদের সেইটাকে তারা ভোটের রাজনীতিতে ব্যবহার করেন।
সেটা যে দল যেখানে ক্ষমতায় আছে তারা তাদের মতন করে করেন। আপনি আমায় বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় 5 বার মানে ফোন করেছেন, এর থেকে কি উনি কি কম করতে পারতেন, কি বেশি করতে পারতেন? তার রাজ্যের একজন নাগরিক, তিনি মানে এইভাবে ধরা পড়েছেন, তার থেকে উনি কি কম করতে পারতেন, কি ভাই বেশি করতে পারতেন? মানে এটাই তো তার মানে এটাই তো নর্মাল একটা বিষয়। অথচ আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়েরই বক্তব্য শোনেন আজকে, অ্যাজ ইফ যেন প্রায় উনি হাতে করে নিয়ে চলে এসছেন। আবার উল্টো দিকে যদি আপনি লক্ষ্য করেন, বিজেপি সুকান্ত মজুমদারকে দিয়ে দিল্লি থেকে ফোন করাচ্ছে, এইমাত্র আমার অমিত শাহের সাথে কথা হয়ে গেল, অমিত শাহের সাথে কথা হয়ে গেল, মানে আপনি চিন্তা করবেন না, এবং সেটা আবার লাউড স্পিকারে দিচ্ছে, সেটা আবার আমরা শুনছি। মানে অ্যাজ এ ভাই আমার আমি তোমাকে ওকে মানে প্রায় কার্যত নিয়ে এসছে অমিত শাহ বর্ডার থেকে। এটা মানে আমি আপনাকে সুমনদা পরিষ্কার করে বলতে চাই যে রাজনীতি কতটা অপরিপক্ক হলে এবং রাজনৈতিক নেতারা কতটা স্বার্থপর হলে, এগুলো হলো স্বার্থপরের রাজনীতি। মানে আমার লাশের উপর ভিত্তি করে আমি রাজনীতিটা করব। আপনি আমায় বলুন, বিজেপির যে মধ্যপ্রদেশের মন্ত্রী কুমোর বিজয় সাউ, হ্যাঁ, উনি ভারতীয় সেনার কর্নেল সোফিয়া কুরেশি সম্পর্কে বলতে গিয়ে কি বলছেন যে মানে তাকে একটা নির্দিষ্ট আইডেন্টিটি জায়গা থেকে বলছেন, মানে পাকিস্তানের প্রসঙ্গে, যে তোমরা যদি আমাদের বোনদের বিধবা করো তাহলে তোমাদেরই এক বোনকে, তোমাদের বোন মানে সোফিয়া কুরেশি আমাদের সেনাবাহিনীর গর্ব, তাকে বলছে তোমাদের বোনকে দিয়েই তোমাদের আঘাত মানে তোমাদের পোশাক খুলে নিব। এটা কতটা নির্লজ্জ! এবং তারপরেও এখনো সে মন্ত্রী আছে, একদম তারপরেও মন্ত্রী আছে। বিজেপির মানে সামান্যতম লজ্জা যদি থাকতো, মানে একদম নরেন্দ্র মোদীর থেকে শুরু করে সবার, তাহলে ওই রকম বক্তব্য শোনার পরে তাকে মন্ত্রিসভা থেকে স্যাক করতো। ফলে আমরা এবং এফআইআর, বিশ্বনাথ, এফআইআর করতে হবে, এটা জব্বলপুর আদালতকে বলে দিতে হচ্ছে, স্বাভাবিক এফআইআর হয়নি একেবারে। মানে এইসব বলে তিনি পার পেয়ে গেছেন একেবারেই। কিন্তু সুমনদা আমি দুটো বিষয় বলবো, যে অরূপ রাহার সাক্ষাৎকারটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। এই সাক্ষাৎকারে উনি পাকিস্তানের মানে শীত দ্বারা যে ভাঙার প্রশ্নটা আনছেন, যে ভাঙতে গেলে আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি হবে, আমরা ভাঙতে পারিনি, এই জায়গাটাকে ইঙ্গিত করে উনি বলছেন। আমার দুটো জিনিস মনে হচ্ছে, যে দেখুন, অভিনন্দন বর্তমানকে যখন আমরা বের করে এনেছিলাম, সারা ভারতবর্ষ মানে বিজয় উৎসব পালন করেছিল। আজকেও পিকে সাউ বেরিয়ে আসলো, সেই উৎসাহ কি আপনি দেখলেন? নিশ্চয়ই তার পরিবার আনন্দিত হয়েছে, বাবা আনন্দিত হয়েছে, স্ত্রী আনন্দিত হয়েছে, তার পরিবারের সমস্ত লোক আনন্দিত হয়েছে, মিডিয়ার অংশ আনন্দিত হয়েছে, আর রাজনৈতিক নেতারা রাজনৈতিক রুটি শেখছেন। কিন্তু আমি এই যে পুরো রাস্তা দিয়ে আসলাম, ভারত মাতা একটা পতাকা তো দেখলাম না। আমি অভিনন্দনের যখন রিলিজ হচ্ছে, আমি যে উন্মাদনা দেখতে পেরেছি, সেই উন্মাদনা কোথায় গেল? কোথায় গেল সেই উন্মাদনা? তার মানে কোনো একটা মিসিং লিঙ্ক আছে, যেটা নরেন্দ্র মোদী, অমিত শাহরা লুকোনোর চেষ্টা করছে। কোনো একটা মিসিং লিঙ্ক আছে, যে লিঙ্কটা ওই অরূপ রাহা কিন্তু বলবার চেষ্টা করেছেন, যে অনেক কিছু আমাদের সাফল্য হয়েছে, আমরা 9টা জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছি, আমাদের বায়ুসেনার অসাধারণ তৎপরতার পরিচয় দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত রেজাল্ট কিন্তু পাইনি সুমনদা। না 4 জন যারা সরাসরি পেহেলগাঁওয়ের হত্যাকাণ্ডে যুক্ত ছিল তাদেরকে আমরা আইডেন্টিফাই করে মেরে দিতে পেরেছি, না আমরা পাকিস্তানের ওই মানে অরূপ রাহার বক্তব্য অনুসারে শীত দ্বারা ভেঙে দিতে পেরেছি, বা পাকিস্তানকে পৃথিবীর মানচিত্র থেকে উড়িয়ে দিতে পেরেছি, বালুচিস্তান তৈরি করে দিতে পেরেছি। আর দিনের শেষে কিন্তু রেজাল্ট পাইনি, একটা সন্ধি পেয়েছি। এই সন্ধি কিন্তু কোনো একটা জায়গায় মানুষের দুঃখের কারণ। প্রতিনিয়ত মানুষ চাইছিল একটা রেজাল্ট, এবং নির্ণায়ক রেজাল্টের বক্তব্যই আমরা প্রধানমন্ত্রীর মুখ থেকে শুনেছিলাম। কোনো একটা জায়গায় গিয়ে ওই যে অল অফ সাডেন আমরা একটা সিজফায়ারে চলে গেলাম, এবং সেখানে আমেরিকার একটা রোল বারবার উঠে আসছিল, ট্রাম্প বারবার দাবি করছিল, তার একের পর এক সেক্রেটারি বারবার দাবি করছিল। ভারতীয়দের মধ্যে ওটা কিন্তু একটা বড় দুঃখ দিয়েছে, যে শেষ পর্যন্ত আমরা নির্ণায়ক অবস্থা নিতে পারিনি, আমরা শেষ পর্যন্ত চূড়ান্ত আঘাত পাকিস্তানকে হানতে পারিনি। না হলে কেন, আপনি আমায় বলুন তো, পিকে সাউ আজকে রিলিজ হলো, কেন আজকে ভারতের সাধারণ মানুষ শুধু একই রকমভাবে উন্মাদনা দেখাতে পারলো না? এই উন্মাদনা তো যেদিন 9টা জঙ্গি ঘাঁটিকে আক্রমণ করেছিলাম আমরা প্রথম দিন
অপারেশন সিঙ্গুরে প্রথম দিনেই মানুষ উচ্ছ্বসিত ছিল, পতাকা দিয়েছেন, সোশ্যাল মিডিয়া ভরে দিয়েছিল মানুষ। সেই মানুষগুলোই তাদের মধ্যে অনেকে নরেন্দ্র মোদীকে সমালোচনা করছেন, ফলোয়ার কমে যাচ্ছে, নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিভিন্ন লোকের যদি ফলোয়ার সংখ্যা দেখেন কমে যাচ্ছে। এবং আমার প্রশ্ন হচ্ছে যে সেই উন্মাদনাটা কোথায়? আজকে পিকে সাহেব চলে আসার পরেও মানুষের মধ্যে সেই উন্মাদনা দেখতে পাচ্ছি না কেন? একটা মিসিং লিঙ্ক আছে, সেই মিসিং লিঙ্কটা কিন্তু বারবার হাইড করবার চেষ্টা করছে বিজেপি। বেশ, আমি বিশ্বনাথদার কথা, আমার হাতে দেখুন দুটো উপায় আছে। এক হচ্ছে এই অনুষ্ঠানটাকে, যেটা অবধারিতভাবে পরের বিষয়গুলো যেভাবে আছে সেটা হবে, সেটা হচ্ছে আবার আমাদের রাজ্য রাজনীতির চেনা গণ্ডির মধ্যে নিয়ে আসা, এবং সেটা আসতে আমার হবে। তার কারণ একাধিক জায়গায় দুটো দলকেই প্রশ্ন করার মতো প্রশ্ন আছে। আরেকটা হচ্ছে সত্যি আমরা এটা থেকে কি পেলাম? চূড়ান্ত আঘাত অধরা থেকে গেল, এবং যে ভাষাটা দেশের প্রাক্তন বায়ুসেনা প্রধান ব্যবহার করলেন যে কোমর ভেঙে দিতে হতো, কোমর ভাঙা অবধি এরা আমাদের জ্বালাবে, এই ধরনের যে বক্তব্য তিনি রাখলেন, সেইটার একেবারে স্পষ্ট বাস্তবতা তিনি তার মন্তব্যের ঠিক কোথায় কোথায় তার প্রতিফলন হয়েছে সেই জায়গায় আমাদের যেতেই হবে। কিন্তু তার আগে এতবার যেহেতু আলোচিত হলো যে অত্যন্ত নিন্দনীয়, আমি আবার বলছি, আমার বলতেও খারাপ লাগছে যে এই ব্যক্তি শুধুমাত্র মধ্যপ্রদেশের আদিবাসী উন্নয়ন মন্ত্রী নন, এখনও তিনি মন্ত্রী আছেন, এবং পুলিশ তার বিরুদ্ধে সুয়োমোটো বা কোনো কমপ্লেনের ভিত্তিতে একটা এফআইআর অবধি করেনি। শেষ পর্যন্ত জব্বলপুর হাইকোর্ট মধ্যপ্রদেশের তার নির্দেশে পুলিশকে এফআইআর করতে হয়েছে। তিনি কি বলেছেন এ কথা আমার তার ভাষায় অথবা বাংলায় বলতেও ঘৃণা বোধ হচ্ছে। ঠিক কি বলেছেন এই মন্ত্রী বিজয় শাহ, দেখাবো। जिन्होंने हमारी बेटियों के सिंदूर उजाड़े थे, वही कटे पिटे लोगों को हमने उन्हीं की बहन भेज करके उनकी ऐसी की तैसी करवाई। অপারেশন সিঁদুরের পর দেশ জুড়ে এখন সেনাবাহিনীর জয় জয়কার। ভারতীয় সেনাবাহিনী কিভাবে পাকিস্তানকে মাত দিচ্ছে তার বিবরণ দেশ ও বিশ্বের সামনে তুলে ধরে আইকনে পরিণত হয়েছেন কর্নেল সোফিয়া কুরেশি ও বমিকা সিং। ऑपरेशन सिंदूर 22 अप्रैल को पहलगाम में हुए विभत्स आतंकवादी हमले के शिकार मासूम नागरिकों व उनके परिवारों को न्याय देने के लिए लॉन्च किया गया था। কিন্তু এহেন কর্নেল কুরেশি সম্পর্কে বিতর্কিত ও কুরুচিকর মন্তব্য করলেন মধ্যপ্রদেশের হেভিওয়েট বিজেপি নেতা ও আদিবাসী উন্নয়ন মন্ত্রী বিজয় শাহ। उन्होंने कपड़े उतार उतार के हमारे हिंदुओं को मारा, और मोदी जी ने उनकी बहन को उनकी ऐसी की तैसी करने हमारे जहाज से उनके घर এই ভাবে একটা কুৎসিত মন্তব্য যেটা উনি চালাকি করে করতে গিয়েছিলেন, সেটাতে ওনার ব্যক্তিগত রুচি এবং তাকে সমর্থন যারা করছে তাদের রুচিও বেরিয়ে যাচ্ছে। এতে আমি একজন নাগরিক হিসেবে না, সেনাবাহিনীর একজন প্রাক্তন সদস্য হিসেবে আমি অত্যন্ত ক্ষুব্ধ। আমি খুশি যে হাইকোর্ট ইমিডিয়েটলি এটার অ্যাকশন নিয়েছে, একে অ্যারেস্ট করে এর বিরুদ্ধে যথোপযুক্ত অ্যাকশন নেয়। কংগ্রেসের বক্তব্য, একদিকে বিজেপি বলছে সেনাবাহিনীর সাফল্য উদযাপনে তারা তিরঙ্গা যাত্রা করছে, অন্যদিকে তাদের দলেরই হেভিওয়েট নেতা কর্নেল সোফিয়া কুরেশি সম্পর্কে এই ধরনের কুরুচিকর মন্তব্য করছেন। তারপরও বিজেপি চুপ করে আছে, তাকে মন্ত্রিসভা থেকেও সরানো হয়নি, দলও কোনো ব্যবস্থা নিচ্ছে না। বিজেপির এই কেমন নীতি? একেবারে কোনো কথা শোনা নয়, এদের জেল হয়ে যাওয়া উচিত। এরা দেশদ্রোহী, তার কারণ এদের রক্তে দেশদ্রোহিতার বীজ আছে। তার কারণ ইংরেজ যেদিন ভারতবর্ষ তারা রাজত্ব করে, এরা সেদিন দালালি করেছিল, এরা মুচলেখা দিয়ে ছাড়া পেয়েছিল। আজকে সেই দালালরা যখন ক্ষমতায় আছে, তাদের কাছে জাতীয় পতাকা, দেশের সংবিধান, দেশের সেনাবাহিনী, তাদের কোনো সম্মান নেই। কর্নেল কুরেশি প্রসঙ্গে বিজেপি সরকারের মন্ত্রীর এহেন মন্তব্যের প্রেক্ষিতে এবার কড়া পদক্ষেপ করল জব্বলপুর হাইকোর্ট। তার বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়েরের জন্য মধ্যপ্রদেশ পুলিশের ডিজিকে নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ। বিজেপি এ ধরনের বক্তব্যকে এন্ডোর্স করে না, দলের তরফের থেকে এটা নিন্দা করা হয়েছে, এবং তিনিও যা বলেছিলেন তার জন্য তিনি ক্ষমা চেয়ে আরেকটি বিবৃতি দিয়েছেন, ক্লোজড চ্যাপ্টার। মধ্যপ্রদেশের বিজেপির মন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে পথে নেমেছে কংগ্রেস। বিজেপি নেত্রী এবং মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতীও এক্স হ্যান্ডেলে লিখেছেন, বিজয় শাহকে মন্ত্রীপদ থেকে বরখাস্ত এবং তার বিরুদ্ধে এফআইআর।
দুটোই দ্রুত হওয়া দরকার, কারণ তিনি দেশবাসীকে লজ্জিত করেছেন। জাতীয় মহিলা কমিশনও বিজেপি নেতার মন্তব্যের কড়া নিন্দা করেছে। প্রবল সমালোচনার মুখে এবং হাইকোর্ট এফআইআর এর নির্দেশ দেওয়ার পর ড্যামেজ কাউন্টারে ক্ষমা চেয়েছেন বিজেপি নেতা বিজয় শাহ। मैं विजय शाह हाल ही में मेरे दिए गए बयान से जो हर समाज की भावनाएं आहत हुई है, उसके लिए मैं दिल से न केवल शर्मिंदा हूं, दुखी हूं, बल्कि माफी चाहता हूं। हमारे देश की वो बहन सोफिया कुरैशी राष्ट्र धर्म निभाते हुए जाति और समाज से ऊपर उठकर उन्होंने जो काम किया है वो हमारी सगी बहन से भी ऊपर सम्मानित हैं। जब मेरी इच्छा और मनसा यही थी कि मैं उनके बात को अच्छे से समाज के बीच में रखूं, लेकिन दुखी और विचलित मन से कुछ शब्द गलत निकल गए, जिसके कारण आज मैं खुद शर्मिंदा हूं और पूरे समाज से और समुदाय से माफी मांगता हूं। বৃহস্পতিবার শুনানিতে জব্বলপুর হাইকোর্ট এই নিয়ে কি বলে সেদিকেই সবার নজর। অনির্বাণ বিশ্বাস, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও রুমা পালের রিপোর্ট।